আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম একেবারেই 10টা থেকে। তো 10টা নাগাদ আমার মেয়েকে এই যে ফর্মুলা মিল্কটা খাওয়াই, তো সেটা দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা অলরেডি সমস্ত বাসি কাজ সাথে সংসারের কাজকর্ম আমি সেরে ফেলেছি। তো এখানে কিন্তু মেয়েকে আমি যে ফর্মুলা মিল্কটা দিই সেটা কিন্তু 200 ml এর মতো দিই। আমার এক আপু বোনের কমেন্ট ছিল, হ্যাঁ, তো আমি কিন্তু এটা 200 ml পরিমাণে ওকে দিই। আর এটা কিন্তু পুরোটা যে ও খায় এমনটা নয়, মাঝে মাঝে একটু অল্প একটু রেখে দেয়, আবার মাঝে মাঝে পুরোটা খেয়ে নেয়। আসলে বাচ্চাদের কখন কি মন হয় সেটা তো বোঝা বড় মুশকিল। আর সেই সাথে ওই বোতলের সঙ্গে যে আমি এর আগে যে বটলটা আমি ইউজ করতাম আমার মেয়ের, ওই বটলের সঙ্গে কিন্তু একটা ক্যাপ দিয়েছিল। ওটা কিন্তু রাবারের মতোই, ওকে যে ফিডারের সঙ্গে রাবার দেওয়া হয় ঠিক একই পদ্ধতি, তবে এটা কিন্তু সিলিকনের নয়, এটা হচ্ছে লাইলেন যে প্লাস্টিক হয় সেটা। তো আমি কিন্তু যখন প্রতিদিন যে বটলটা ফোটাই তখন কিন্তু এই বোতলের সঙ্গে আমি কিন্তু ওই মুখের ক্যাপটা অবশ্যই ফুটিয়ে নিই, তাহলে কিন্তু আর অসুবিধা হয় না। এটা যেহেতু রাবার নয় তাই এটা নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে যে ওই যে রাবারটা ছিল হঠাৎ করে খারাপ হয়ে যায়, তো রাত্রেবেলায় কিনে আনার মতো সুযোগ ছিল না। তো এটা দিয়ে খাওয়ানোর পর দেখলাম ও খাচ্ছে, তো সেই থেকেই কিন্তু এটাতেই খাওয়ানো, বেশি দিন হয়নি, 15 দিনের মতো হবে। তো সেই থেকে এটাতে খাওয়াচ্ছি। তার রাবার সেই থেকে আর কেনা হয়নি, যে বেবি ফিডের যে রাবারগুলো হয় তো সেই থেকে আর কেনা হয়নি, এটা দিয়েই খাওয়াচ্ছি। যেহেতু খাচ্ছে, কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না। ওর মধ্যে কিন্তু 3টে ফুটো আছে, যেটা তোমাদেরকে একটু দেখালাম। ওই ফুটো দিয়ে কিন্তু ইজিলি ওর দুধটা চলে যায়। যেহেতু আমি শুধু ওকে দুধ দিই না, ওর দুধের সঙ্গে কিন্তু আমি মুড়ি গুঁড়োটা অ্যাড করি। 200 ml পরিমাণেতে আমি 4 চামচ পরিমাণে ওর যে ফর্মুলা মিল্কটা থাকে সেটা দিই, আর ঠিক সেম 4 চামচ আমি মুড়ি গুঁড়োটা ব্যবহার করি। দিলে বেশ পেটটা অনেকক্ষণ ভরা থাকে, আর সেই সাথে কিন্তু একটু ভারী ভাবও থাকে। আর মুড়ি গুঁড়োটা কিন্তু খুব একটা গ্যাসও হয় না, তো সে কারণে আমি এভাবেই ওকে খাওয়াই। মেয়েকে খাইয়ে দিতে ও কিন্তু ঘুমিয়ে গেছে। আর ব্রেকফাস্টের পর যা যা থালাবাটি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। আর মা এখানে আমাদের ঘরের সামনে থেকে তুলেছে কুমড়ো শাক আর সাথে তেলাকুচু পাতা, 3-4 রকমের শাক নিয়ে আর কি এটা ডাল দিয়ে রান্না করবে। তো আজকের রান্নাবান্নার ঝামেলা কিন্তু পুরোটাই মা নিয়ে নিয়েছে। আমি খালি ভাতটা বসিয়ে দেবো, দিলে কিন্তু বাকি রান্নাবান্নার প্রসেস সব কিছু মাই করবেন। আজকের কুমড়ো শাক আর বাকি 3-4 রকম শাক দিয়ে মুসুরের ডাল রান্না হবে। আর সেই সাথে কিন্তু এই যে করলা গাছ থেকে তুলে নিয়ে এসেছে, 2টো করলা হয়েছে, তো সেই করলা দিয়ে আর কি মাছের ডিম আগের দিন জানা হয়েছিল দেখিয়েছিলাম, তো সেই মাছের ডিম দিয়ে আর কি করলাটা রান্না হবে। তো এই 2টো রেসিপি আজকের হবে, আর যে 2টো রান্না কিন্তু মাই করছেন। তো যেকালে মা রান্নাবান্না এখানে করছেন আর আমি কিন্তু এখানে বেশ হাতে অনেকটা সময় পেয়ে গেছি। এই 11টা থেকে 12টা 12:30 নাগাদ সময় আমি পেয়ে গেলাম। মেয়েও যেহেতু ঘুমাচ্ছে, তো কি করব, তো ভাবলাম ফ্রিজটা ক্লিন করা যাক। বেশ কয়েকদিন ধরে ভাবছি ফ্রিজটা ক্লিন করব, জাস্ট কদিন ধরে এত শরীর খারাপের কারণে আমি কালি থালা হাঁড়ি, যে আমার হাঁড়ি পাতিল তো কালি হয় কাঠের উনানের রান্না, তো সেই হাঁড়ি শুদ্ধ আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই। আর যে কারণে আমার ফ্রিজের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর যেহেতু আমার ম্যাট বেছানো আছে, এই ম্যাটটা ধুয়ে নিলে আবার পরিষ্কারও হয়ে যায়। আমি এই কারণেই ম্যাটটা কিনেছিলাম, যাতে ফ্রিজের আর কি কাঁচটা যেন চকচকে থাকে আর কোনো রকমের কোনো স্ক্র্যাচ না পড়ে, সেই কারণেই কিন্তু এই ম্যাটটা কেনা বেসিক্যালি, বিশেষ করে এর জন্যই আমি কিনেছিলাম। তো এখানে কালি থালা হাঁড়ি রাখার কারণে, হাঁড়ি পাতিল রাখার কারণে আমার ম্যাটগুলো এত পরিমাণে বিশ্রী দেখতে হয়ে গেছে। তো এগুলোর জন্য তো একটা আলাদা সময়ের দরকার। এই যে ফ্রিজটা পুরোপুরি যদি আমি ডিপ ক্লিন করি তার জন্য যে কতটা সময় লাগে, যেই দিদি বোনেরা আমার এটা করে তারা তো জানে। হ্যাঁ, তো আমি কিন্তু মাসে একবার ডিপ ক্লিন করি, আর সপ্তাহখানিক বা 4-5 দিন পর পর হালকা করে শুকনো কাপড় দিয়ে একটু পোঁছাপুঁছি করি। আর এখন কিন্তু এই যে কালি হাঁড়ি, যেহেতু আমি হাঁড়িগুলো রাখছি তাই পুরোপুরি আর পোঁছাটা হয়নি। তো সব থেকে প্রথমে আমি যেটা করলাম, যা যা ছিল আমি সবগুলো খালি করে নিলাম। নেওয়ার পরে আমি কিন্তু আগে এগুলো ধুয়ে পানি ঝরাতে দেবো, কারণ এগুলো থেকে তো পানিটা আগে ঝরাতে হবে। তো সে কারণে যা যা ছিল সবগুলো বার করে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে থাকা এই যে তাকগুলো, কাঁচের
এইগুলো কন্টেনারগুলো, সেগুলোকে আমি আগে ধুয়ে পানি ঝরাতে দেবো। দেওয়ার পরে কিন্তু আমি ওদিকে ফ্রিজটা পরিষ্কার করতে যাব। যতক্ষণে আবার ওদিকে পরিষ্কার করব ততক্ষণে আবার এদিকে আমার এগুলো পানি ঝরে যাবে, আর একটু শুকনো কাপড় দিয়ে মুছে ঝট করে এগুলো তুলে দিতে পারবো। না হলে আবার আমাকে পানি ঝরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই একটু বুদ্ধি করে কাজ করার চেষ্টা করি আর কি। তো ভাবলাম আগে এগুলোকে ধুয়ে দেওয়া যাক। তো সিম্পলি যে মানে ভিম বার দিয়ে আমি থালা বাটি ধুয়ে থাকি, সেই ভিম বার দিয়ে আর এই যে থালা বাটি ধোয়া স্কচ ব্রাইট দিয়েই কিন্তু আমি স্কচ দিয়ে মানে স্ক্রাবার দিয়েই আমি ঝট করে এগুলোকে একটু মাজনি দিয়ে মেজে নেব, নিয়ে তারপরে এমনি নর্মাল পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমি এইভাবেই কিন্তু ধুয়ে থাকি। তো এতে কিন্তু একদমই চকচকে তকতকে হয়ে যায়, মানে নতুন, মানে একদম প্রথম যখন ফ্রিজ বাড়িতে আনা হয়েছিল ঠিক যেমন নতুন মতো লুক আমরা পেয়েছিলাম, তো এই যে পরিষ্কার করার পর ঠিক সেম লুকটাই পাই। আর পরিষ্কার ফ্রিজটা দেখার পরে এতটা মনের মধ্যে আনন্দ লাগে, ভালো লাগে, তোমাদেরকে কি বলবো, জাস্ট তোমরা ভাবতে পারবে না। তো পরিষ্কার করার পর না একটা নিজের মনের মধ্যে একটা আলাদা লেভেলের শান্তি আসে, যে আমি একটা পরিষ্কার জিনিস যখন ব্যবহার করছি, পরিষ্কার জিনিস যখন সরছি আর কি রেগুলার বেসিসে আমার প্রত্যেক দিনের এটা লাগে, তো সেই জিনিসটা পরিষ্কার চকচকে তকতকে না থাকলে কিন্তু মনের মধ্যে শান্তি কাজ করে না। তো এই যে আমি কালি থালা হাঁড়ি আর কিন্তু একদমই ফ্রিজে ঢোকাবো না, আর যদিও ঢোকাই তাহলে কিন্তু চেষ্টা করবো আমার এই যে হাঁড়ি পাতিলের থেকে তরকারিগুলো কোনো কিছুতে ঢেলে নিয়ে তারপরে আমি ফ্রিজে রাখবো। আর আমি কালি একেবারেই হাঁড়ি রাখবো না, আমার শরীর অসুস্থর কারণেই আমি একদম খুঁড়ে হয়ে গেছিলাম। তবে এটা আর একদমই করব না, এবারে কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ম্যাটগুলো। আর ম্যাটগুলো সত্যি আমার এত পরিমাণে ভালো লেগেছে, যাই হোক একটু ধুয়ে নিলেই না হালকা করে একদম চকচকে হয়ে যায়। তো এটা আমি এখন ইউজ করছি ঠিকই, তবে পরবর্তীতে এটা চেঞ্জ করে আরও নতুন আমি কিনবো। তো এখন এটা যে কদিন হয় হোক, আমি যেহেতু এখন কাঠের উনানে যতদিন রান্না করব ততদিন এই ম্যাটটা আমি ইউজ করব। কাঠের উনানে রান্না যখন আমার শেষ হয়ে যাবে আর হবে না, তখন আমি নতুন আবার একটা কিনবো। তো দুটো ইউজ করলে একটা ইউজ করব, একটা তুলে নিয়ে ধুয়ে দিলাম, একটা লাগিয়ে দিলাম, তো এইভাবে তোলাফেলা করতে পারবো। তো বাংলাদেশ থেকে আমার এক দিদিভাই কমেন্ট করেছেন যে আমি এই যে কলঘরের মধ্যে আমি থালাবাটি ধোয়া, সাথে ফ্রিজের বা যে কোনো মাছ মাংস সবজি ধোয়া ভিডিওটা শেয়ার করি, আমার আপু বোনের একটু খারাপ লাগে আর দেখতে খারাপ লাগে, সেটা আমার কাছেও দেখতে খারাপ লাগে দিদিভাই। তো সব থেকে প্রথমে বলি তোমাকে অনেক 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 ধন্যবাদ আর অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো তার জন্য। তো আমি কমেন্টেও বলেছি যে পরের ব্লগে আমি কিন্তু ডিটেলসে এই বিষয়ে জানাবো যে কেন আমি ওখানে ধোয়াধুয়ি করি। দেখো যার উনি আমাকে এটাই বেসিক্যালি বলেছেন যে বাংলাদেশে মানে ওনাদের ওখানে আমাদের রান্নাঘরের সঙ্গেই না ধোয়াধুয়ির মানে এই যে থালাবাটি ধোয়া, তারপরে মাছ মাংস চাল সবজি ধোয়ার আলাদা করে স্পেস থাকে যেখানে ওনারা ধোয়াধুয়ি করেন। আমাদের ইনফ্যাক্ট আমাদের এটা মানে ইন্ডিয়াতেও হয় না এমনটা বলবো না, আমাদের সবার ক্ষেত্রেই। তবে যার নেই সে কি করবে, মানে যার এরকম কোনো পজিশন নেই যে রান্নাঘরে সে ধোয়াধুয়ি করতে পারবে, তখন তো তাকে কলঘরেই করতে হবে, তাই না? তো আমার যেহেতু রান্নাঘরের পয়েন্ট তো করা আছে, বেসিনের পয়েন্ট করা আছে, সবই করা আছে, তবে রান্নাঘরটা আমি 3 থেকে 4 মাসের ভিতরে ফিনিশ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। দেখা যাক আল্লাহ পাকের কতদূর ইচ্ছা, আর সাথে তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাও, দেখবে খুব তাড়াতাড়ি আমি আমার রান্নাঘরটা কমপ্লিট করে ফেলতে পেরেছি। আর সেই সাথে এখানে বেসিনটা কমপ্লিট হয়ে গেলে তো তখন তো আর আমি কলঘরে ধোয়াধুয়ি করবো না, তখন তো যা ধোয়াধুয়ি করবো সব বেসিনেই করবো। এই থালাবাটি ধোয়া থেকে মাছ মাংস সবজি চাল ডাল যাই ধোয়াধুয়ি করি না কেন বেসিনেই করব। তবে এখন যেহেতু আমার কোনো বেসিন নেই আর রান্নাঘরে ধোয়ার মতো কোনো পজিশন নেই, তো সেক্ষেত্রে তো আমাকে কলঘরেই ধুতে হবে। হ্যাঁ, তো আলাদাভাবে পানি বয়ে এনে যে ধোবো অন্য কোথাও সেটারও কোনো অপশন নেই আমার মেয়ের জন্য। আমার মেয়ে ছোট, যেখানেই এক ফোঁটা পানি পড়ে থাকে না কেন আমার মেয়ে সেটাকে নিয়ে ঘাঁটতে শুরু করে দেয়। আর দালানের মধ্যে পানিতে এক ফোঁটা ফেলে রাখার জন্যই আমার মেয়ে দৌড়োদৌড়ি করে, পড়ে যাওয়ার চান্সটা বেশি। তো আশা করছি আমার দিদি বোনেরা ব্যাপারটা বুঝবে, আর সেই সাথে কিন্তু আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবে। খুব তাড়াতাড়ি আমার রান্নাঘরটা ফিনিশ হয়ে গেলে আমার রান্নাঘরের নতুন লুকের পাশাপাশি নিত্য নতুন কাজকর্ম কিন্তু তো মানে কাজকর্ম একই থাকবে, তবে কাজকর্মের প্রসেসটা অন্য হয়ে যাবে। তখন কিন্তু আবার তোমরা এইভাবেই কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যেও।
তো আশা করছি আমার ওই দিদিভাইকে আমি মানে পুরোপুরি জানাতে পেরেছি যে কলঘরের মধ্যেই সব কিছু আমি কেন ধোয়াধুয়ি করি আর কি। তো এটাই হচ্ছে রিজন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার ফ্রিজটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি। তো এবার এইগুলোকে শুকনো কাপড় দিয়ে পুঁছে জাস্ট লাগিয়ে দিচ্ছি। আর যেই কথাটা প্রত্যেক ভিডিওর মধ্যে না বললেই নয়, তোমরা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো, আমাকে প্রথমবার দেখে থাকো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে ফ্রিজের ম্যাটগুলোকে আমি উল্টো করে রাখলাম, মানে ওপর দিকটা সাদা পিঠটা ওপরে রাখলাম। তারপরে দেখলাম যে না, ফুল মানে ওপরের যে ফুল ছাপা বা ছাপাটা রয়েছে সেটাই দেখতে বেশ ভালো লাগবে। তো আবার ওটাকে উল্টে দিলাম। তো যাই হোক, হ্যাঁ, তো এখানে এবারে আমি যা যা আমার ছিল ফ্রিজের মধ্যে টুকিটাকি সেগুলো সব ঢুকিয়ে দেবো, মানে প্রয়োজনীয় যা যা ছিল। আর ডিপ ফ্রিজটা জাস্ট কদিন আগেই আমি পরিষ্কার করেছি, একেবারে বরফ জমে গেছিলো, তাই ডিপ ফ্রিজে কিচ্ছু নেই আর একেবারে ফাঁকা, তাই আর সেটা ক্লিনও করলাম না। আর বরফও তো খুব একটা নেই, জাস্ট একটু ঠান্ডা পানি দেওয়া আছে, মানে বরফ জমানো পানি আর কি বোতল দেওয়া আছে। তো সে কারণে ডিপ ফ্রিজের দিকে আর গেলাম না। তো এখানে ঝট করে ফ্রিজটা ক্লিন করে নিয়ে তারপর ঝাঁঝা রাখা টুকিটাকি সবগুলোকে ঢুকিয়ে দিয়ে আজকের ফ্রিজটা কিন্তু আমি এইভাবেই পরিষ্কার করে নিলাম। তো ব্যাস, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।